28 এপ্রিল রোববার রাত 8টায় শামীম জাহেদিয়া টেলিটর্সপিকে জানিয়ে দিচ্ছে শিরোনাম। এক মাসের বেশি সময় বন্ধ থাকার পর খুলল স্কুল কলেজ, উপস্থিতি কম, বন্ধ প্রাক প্রাথমিক শ্রেণী কার্যক্রম। ঢাকা, চট্টগ্রাম ও মাদারীপুরে হিটস্ট্রোকে 4 জনের মৃত্যু, আরও বাড়বে তাপমাত্রা, হিট অ্যালার্ট বাড়ল 3 দিন। যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আবারও জড়ানো হচ্ছে ইসরায়েল বিরোধী বিক্ষোভ, দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলনের ঘোষণা। এক মাস পর খুলেছে শিক্ষা প্রতিষ্ঠান। দীর্ঘ ছুটি শেষে স্কুলে যেতে পেরে খুশি শিক্ষার্থীরা। অভিভাবকরা বলছেন, মন্ত্রণালয়ের নির্দেশনা মানলে তেমন কোনো সমস্যা হবে না। শিক্ষামন্ত্রী জানান, প্রতিষ্ঠান বন্ধ রাখা কোনো সমাধান নয়। কোথাও কোথাও তাপমাত্রা বেশি হলে স্কুল খোলা বা বন্ধ রাখার সিদ্ধান্ত নিতে পারবে শিক্ষা অফিস। ঈদের ছুটি আর তীব্র তাপদাহের কারণে প্রায় 1 মাস বন্ধ থাকার পর রোববার খুলেছে স্কুল কলেজ। প্রাথমিক বিদ্যালয়ে ক্লাস শুরু হয় সকাল 8টা থেকে, চলে 11:30 পর্যন্ত। আর 2 শিফটে পরিচালিত বিদ্যালয়ে প্রথম শিফট সকাল 8টা থেকে 9টা 30 এবং দ্বিতীয় শিফট সকাল 9টা 45 থেকে 11টা 30 পর্যন্ত চলছে। প্রথম দিন উপস্থিতি ছিল ভালোই। অনেক ভালো লাগছে আর ক্লাস করতেও ভালো লাগছে। আমরা এতদিন পরে স্কুলে এসেছি, আমাদের ভালো লাগছে। ক্লাসটা করছে, ওদের স্বতঃস্ফূর্তভাবেই ওরা ক্লাস করছে, তেমন কোনো সমস্যা হচ্ছে না মনে হয়। মাধ্যমিক বিদ্যালয়ে ক্লাস হয় স্বাভাবিক রুটিনে। অনেক দিন পরে স্কুলে এসে খুশি শিক্ষার্থীরা। খুব ভালো লাগছে। খুবই ভালো লাগলো এই বন্ধুদের সাথে দেখা করার পর। ছেলেমেয়েরা ঘরে বসে থাকতে থাকতে তো অনেকটা বোরিং হয়ে যায়, আর শ্রেণীকক্ষে আসলে তাদের মধ্যে একটা স্বতঃস্ফূর্ততা ফিরে আসে। মন্ত্রণালয়ের নির্দেশনা মানলে তেমন সমস্যা হবে না বলছেন অভিভাবকরা। গরম একটু প্রচন্ড গরম, এটা বাসায় গরম, রাস্তাঘাটেও গরম, স্কুলেও গরম। প্রস্তুতি যতটুকু নেয়ার সম্ভব আমরা নিয়েছি। আর শিক্ষার্থীদের কথা যদি বলেন, শিক্ষার্থী উপস্থিতি অনেক ভালো, আমাদের শিক্ষার্থীরা খুশি। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর বলছে, নতুন শিক্ষাক্রমে শ্রেণীভিত্তিক মূল্যায়নে জোর দেয়া হচ্ছে। সেক্ষেত্রে স্কুল খোলা রাখার বিকল্প নেই। তাপমাত্রা সহনীয় যে আমাদের যে নির্দেশনা, সেই নির্দেশনা অনুযায়ী সকল প্রতিষ্ঠান মেনে চলে। শিক্ষা মন্ত্রণালয় বলছে, সব এলাকায় তাপমাত্রা একরকম নয়। কোথাও তাপমাত্রা খুব বেশি হলে স্কুল বন্ধ বা চালু রাখার সিদ্ধান্ত নিতে পারবেন শিক্ষা কর্মকর্তারা। ঢাকা শহরের তাপমাত্রাই বাংলাদেশের তাপমাত্রা। কয়েকটি জেলায় সেখানে যদি অসহনীয় পর্যায়ে যায়, বিদ্যালয় সেখানে নিজস্ব পদ্ধতিতে সেখানে সিদ্ধান্ত নিতে পারে। শনিবার মাধ্যমিক পর্যায়ে স্কুল খোলা থাকলেও বন্ধ থাকবে প্রাথমিক পর্যায়ে। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেখছিলাম শিক্ষা প্রতিষ্ঠানের খোলা নিয়ে একটি প্রতিবেদন। আমরা এসব নিয়ে আলোচনা করতে চাই। আমাদের সাথে যোগ দেবেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর মাউশির মহাপরিচালক অধ্যাপক নেহাল আহমেদ। অধ্যাপক আহমেদ, আপনাকে স্বাগত জানাচ্ছি। আশা করছি আপনি ভালো আছেন। যে বিষয়ে প্রশ্ন করতে যাচ্ছি, যে প্রায় 1 মাস পর স্কুল খুলল, শিক্ষার্থীরা খুশি, আমাদের প্রতিবেদনে সেটাই বলা হচ্ছে, কিন্তু কোথাও কোথাও কিন্তু আবার উপস্থিতিও কম, সেটাও আমরা দেখছি। সেক্ষেত্রে উপস্থিতি আসলে কম কেন, সেটা নিশ্চয়ই আপনারা দেখবেন। আরেকটি বিষয় হচ্ছে যে নির্দেশনা দেওয়া হয়েছে অধিদপ্তরের পক্ষ থেকে স্কুলে মানার ক্ষেত্রে, সেটা মানা হচ্ছে কিনা, সেটার তদারকি কীভাবে করবেন আপনারা? ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। তদারকি যে ব্যাপারটা বললেন, সেটা আমাদের মাউশি থেকে করা হচ্ছে এবং ছাত্রদের উপস্থিতি কম হওয়ার একটা যথেষ্ট কারণ আছে। সাধারণত অনেকদিন পরে যখন স্কুল খোলা হয়, প্রথম সপ্তাহটা আমরা সবসময় দেখি যে ছাত্রছাত্রীরা একটু কম আসে এবং পরের সপ্তাহে সেটা স্বাভাবিক হয়ে যায়। এটা বোধহয় ছাত্রদের, আমরা যখন ছাত্র ছিলাম, ছুটির একটা দীর্ঘ মেয়াদের পরে দেখা যেত যে অনেকে হয়তো স্কুলে যেতে একটু গরিব অভ্যাসের কারণে হয়তো বা সেটা থাকবে না এবং আমাদের তদারকিটা আছে এবং আমরা আশা করছি আগামী সপ্তাহ থেকে ছাত্র উপস্থিতি এবং পাশাপাশি আমাদের তদারকির কারণে, যেহেতু আমাদের মাঠ পর্যায়ের তদারকি আছে। শিক্ষামন্ত্রী বলছেন যে বন্ধ রাখা কোনো সমাধান নয়, খুবই স্বাভাবিক, কিন্তু এর মধ্যেই আসলে স্কুল চালিয়ে যেতে হবে, ক্লাসের কার্যক্রম চালিয়ে যেতে হবে।
সেক্ষেত্রে একটি বিষয় তিনি বলছেন যে যদি কোথাও বেশি গরম অনুভূত হয় সেখানকার শিক্ষা অফিস ব্যবস্থা নিতে পারবে। এটার কি কোনো নির্দিষ্টভাবে ভালো সংজ্ঞায়িত করা হয়েছে কিনা, কী ধরনের গরম পড়লে বা কোন পরিস্থিতিতে স্থানীয় শিক্ষা অফিস এই সিদ্ধান্ত নিতে পারবে সেখানকার স্কুল খোলা রাখা বা বন্ধ রাখার ব্যাপারে? যেমন বাংলাদেশের কিছু কিছু এলাকায় কিন্তু বৃষ্টি হচ্ছে এবং সেখানে মোটামুটি তাপমাত্রা সহনীয় পর্যায়ে আছে, আবার কিছু কিছু এলাকায় প্রচন্ড তাপ, যার জন্য একটা এলাকার জন্য পুরো বাংলাদেশ যদি বন্ধ করে দেয় এটাও কোনো ভালো কথা না। যেমন আপনাদের খেয়াল আছে আমরা শীতকালে যখন প্রচন্ড শীত পড়েছিল তখন কিন্তু আমরা নির্দেশনা দিয়েছিলাম যে আপনারা যদি একটা নির্দিষ্ট পরিমাণ তাপমাত্রা নিচে চলে যায় তাহলে আপনারা স্কুল বন্ধ করতে পারবেন। লোকাল যারা ডিও ছিল, জেলা শিক্ষা অফিসার, তাদেরকে সে ক্ষমতায়ন করা হয়েছিল। এই পর্যায়ে সেই আমাদের ডিওরা যারা আছে তারা যদি তাপমাত্রা একটা প্রচন্ড পরিমাণ তাপদাহ থাকে তারা হয়তো বা লোকালি ওই আগের মতো সেই ব্যবস্থাটা তারা করবে। তবে সংকটটা যেটা হয় যে প্রচন্ড গরমে বন্ধ, প্রচন্ড শীতে বন্ধ, আবার রোজার সময় আমরা সারা মাসব্যাপী বন্ধ চাই, কিন্তু আমরা কিভাবে 184 দিন আমাদের সময় লাগে কারিকুলামটা সম্পূর্ণ করতে, আমরা কিন্তু স্কুল খোলা না রাখলে তো আমাদের এই কারিকুলামটা সম্পন্ন করতে পারবো না। সেই চ্যালেঞ্জটা কিন্তু আমাদের আছে, যার জন্য আমাদেরকে মানে খুব কষ্ট হয়। আমরা জানি ছাত্রদের কষ্ট হচ্ছে, শিক্ষকদের কষ্ট হচ্ছে, সবারই কষ্ট হচ্ছে, কিন্তু আমাদের কারিকুলামটা বাস্তবায়নের ব্যাপারটা, বাস্তবতাটা তো মাথায় নিতে হবে। আমাদের এমনিতেই করোনাকালীন যে শিক্ষণ ঘাটতি এখনো কিন্তু আমরা কাটাতে পারি, কাজে আরো যদি বন্ধ থাকে তাহলে আমাদের শিক্ষণ ঘাটতি কিন্তু বাড়তেই থাকবে। এতে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হবে আমাদের ছাত্ররা। আমি জানি কষ্ট হচ্ছে, চ্যালেঞ্জ হচ্ছে, তবুও আমরা চেষ্টা করছি যাতে শিক্ষণ ঘাটতিটা কমানো যায়। অধ্যাপক আহমেদ, আরেকটি বিষয় আপনার কাছে জানতে চাচ্ছিলাম, বলা হয়েছে যে এখন থেকে আগামী দিনের শনিবারগুলোতে ক্লাস কার্যক্রম চলবে, এটা কতদিন চলবে এরকম কোনো নির্দেশনা আপনাদের কাছে আছে কিনা? আচ্ছা, এটার ব্যাপারে মানে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি। এটা যেহেতু আমাদের 6 দিন বন্ধ হয়েছে, 6টা দিন আমরা কভার করতে চাচ্ছি, এবং শুক্র শনিবার নরমালি আমাদের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থেকে, সেটাই নিয়ম। আমরা এটা নিয়ে আলাপ আলোচনা করছি এটা কি করা যায়, যে এই কয়টা দিন বন্ধ হয়ে গেছে সেই কয়টা দিনকে কভার করার জন্য হয়তো আমরা সাময়িকভাবে এইভাবে চিন্তা ভাবনা করছি। তবে এটা নিয়ে এখনো সুনির্দিষ্ট প্রস্তাবনা আসেনি, তবে নরমালি শুক্র শনিবার স্কুল বন্ধ রাখারই রীতি। আরেকটি বিষয় বলছিলাম যে প্রাক প্রাথমিকের কার্যক্রম কিন্তু এখনো খোলা হয়নি, স্বাভাবিক কারণেই এটা বন্ধ রাখা হয়েছে। সেখানেও তো শিক্ষণ ঘাটতির বিষয়টা থাকবে, সেটা পুষিয়ে নেবার জন্য কি করবেন আপনারা? সেটা একেবারে প্রাইমারি লেভেলে আলাদা মিনিস্ট্রি, আলাদা অধিদপ্তর, ওনারা চিন্তা করবেন। আর একেবারে প্রাক প্রাইমারি লেভেল তো একেবারে 0 ক্লাসে, এবং সেখানে ছাত্রছাত্রীদের স্কুলে আসা যাওয়াটা হলো মূল চর্চা। তাদেরকে তেমন যে পড়াশোনার ঘাটতিটা তেমন পড়বে না, কারণ স্কুলে আসা যাওয়াটা, খেলাধুলা করা, বিভিন্ন খেলাধুলার মাধ্যমে কিছু শেখা। কিন্তু উপরের ক্লাসে কিন্তু ব্যাপারটা না, প্রত্যেকটা ক্লাস ধরে ধরে কোন দিন কোন ক্লাস হবে, কি বিষয়ে পড়ানো হবে, কতটা ক্লাস হবে, এই বিষয়ের উপরে প্রত্যেকটা একদম আমাদের নিয়ম বাঁধা, যার কারণে উপরের ক্লাসে যে সংকটটা একদম প্রাথমিক লেভেলে হয়তোবা অতটা সংকট হবে না। আর এটা যেহেতু আলাদা মন্ত্রণালয়, নিশ্চয়ই তারা সে ব্যাপারে চিন্তা ভাবনা করবে। অধ্যাপক নেহাল আহমেদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য। এডিটর স্পিকে নিচ্ছি একটি বিরতি, আমাদের সাথে থাকবেন। তীব্র তাপ প্রবাহের কারণে আরও 3 দিন হিট অ্যালার্ট জারি করেছে আবহাওয়া অফিস। তবে দেশের উত্তর পূর্ব অঞ্চলে ভারী বৃষ্টির সুখবর দিয়েছে অধিদপ্তর। গত 24 ঘন্টায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে যশোরে 42.2 ডিগ্রি সেলসিয়াস, আর ঢাকায় 39 ডিগ্রি সেলসিয়াস। এদিকে প্রচণ্ড গরমে হিট স্ট্রোকে ঢাকায় 1 জন, চট্টগ্রামে 1 জন এবং মাদারীপুরে 2 জন সহ মোট 4 জনের মৃত্যু হয়েছে। এসব আলোচনা করতে আগারগাঁ থেকে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন আবহাওয়াবিদ AKM নাজমুল হক। জনাব হক, আপনাকে স্বাগত জানাচ্ছি। আমি বলছিলাম যে নতুন করে আবারও 3 দিনের হিট অ্যালার্ট জারি করা হয়েছে। কৃষির প্রেক্ষিতে এই হিট অ্যালার্ট জারি করা হলো, এবং আগামী দিনগুলোতে আসলে এই হিটের যে প্রবাহ, যে তাপ প্রবাহ, সেটা কি অব্যাহত থাকবে কিনা? জি, আমরা যদি দেশের সার্বিক তাপমাত্রার দিকে দেখি তাহলে দেখা যাবে যে সারা দেশেই প্রায় যে চলমান তাপ প্রবাহ আছে সেই চলমান তাপ প্রবাহ অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে। আজকে দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে যশোরে 42.2 ডিগ্রি সেলসিয়াস। এটি অতি তীব্র তাপ প্রবাহ। আর এছাড়া হচ্ছে অতি তীব্র তাপ প্রবাহের মধ্যে রয়েছে রাজশাহী জেলা,
আর এছাড়া এর বাইরেও তীব্র তাপপ্রবাহ রয়েছে টাঙ্গাইল, ফরিদপুর, গোপালগঞ্জ, নওগাঁ, পাবনা, নীলফামারী জেলা সহ খুলনা বিভাগের বাকি অংশ তীব্র তাপপ্রবাহ রয়েছে। আর এছাড়া দেশের যে অন্যান্য জেলাগুলো আছে সেই জেলাগুলোতে মৃদু থেকে মাঝারি ধরনের তীব্র তাপপ্রবাহ বয়ে চলেছে এবং এ ধারা অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর থেকে আমরা আমাদের যে বিভিন্ন গাণিতিক মডেল সমূহ রয়েছে সেই গাণিতিক মডেল সমূহ তবে সিলেট এবং চট্টগ্রাম বিভাগে বৃষ্টির সুখবরের কথা বলা হচ্ছে। জি, আমরা আগামী 24 সেটা কবে নাগাদ হতে পারে বৃষ্টি? জি, আমরা আগামী 24 ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলেছি যে সিলেট এবং চট্টগ্রাম বিভাগে বৃষ্টিপাত হতে পারে। আসলে গত কয়েকদিন ধরে কিন্তু সিলেট বিভাগে বৃষ্টিপাত হয়েছে এবং সেটি অব্যাহত আছে। গতকালকেও সিলেটে 86 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়েছে এবং আজকেও কিন্তু গত 24 ঘন্টায় সিলেটে বৃষ্টিপাত রেকর্ড হয়েছে 16 মিলিমিটার। আর এছাড়া আজকে বিকেলে শ্রীমঙ্গলে বৃষ্টিপাত হয়েছে 18 মিলিমিটার। এখন পর্যন্ত যে বৃষ্টিপাত আছে সেই বৃষ্টিপাত মূলত সিলেট কেন্দ্রিক বৃষ্টিপাত। আমরা আশা করছি আগামী 2 তারিখ থেকে এই বৃষ্টিপাত এটি এক্সটেন্ড করতে পারে, অর্থাৎ বিস্তার লাভ করতে পারে। বিস্তার লাভ করে 2 তারিখে সিলেট এবং চট্টগ্রাম বিভাগ, সেই সাথে বরিশাল বিভাগের কিছু অংশে বৃষ্টি হতে পারে। পরবর্তীতে 3 তারিখে এটি ঢাকা বিভাগের কিছু অংশতেও এটি বিস্তার লাভ করার সম্ভাবনা রয়েছে। আমরা আশা করছি 2 থেকে 6 তারিখ এই সময়ের মধ্যে ঢাকা থেকে দেশের পূর্বাঞ্চলের যে বিভাগগুলো রয়েছে সেই বিভাগগুলোতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং এই বিস্তীর্ণ অঞ্চল জুড়ে যে মৃদু থেকে অতি তীব্র তাপপ্রবাহ বয়ে চলেছে সেই অতি তীব্র তাপপ্রবাহ এই সময়ের মধ্যে অনেকটা প্রশমিত হতে পারে। এবারে যে আমি যদি বলি গরমের যে সময়টা মানুষ দেখলো বা যে তাপপ্রবাহ বইছে সেটা গত কয়েক বছর আসলে দেখা যায়নি। তার আসলে কারণ কি? নিশ্চয়ই জলবায়ু পরিবর্তন একটা বড় কারণ। এর বাইরে আর কোনো কারণ দেখেন কিনা আপনারা? আসলে আমরা যদি এপ্রিল মাসের আমাদের পূর্ববর্তী তথ্যগুলোর দিকে খেয়াল করি তাহলে দেখা যাবে গত বছর 2023 সালে কিন্তু টানা 17 দিন তাপপ্রবাহ ছিল। আর এছাড়া 2014 সালে কিন্তু 26 দিন 5 এপ্রিল থেকে শুরু করে 30 এপ্রিল পর্যন্ত তাপপ্রবাহ ছিল। অর্থাৎ গত এক দশকের সাথে যদি আমরা 2024 সালের এপ্রিল মাসের তুলনা করি, এই এক দশকের মধ্যে 2024 সালের সবচেয়ে বেশি টানা 28 দিন মৃদু থেকে অতি তীব্র তাপপ্রবাহ বয়ে চলেছে এবং এটি রেকর্ড অবশ্যই রেকর্ড এবং এটার বহুবিধ কারণ রয়েছে। প্রথম কারণ হচ্ছে এই বছরটা কিন্তু শুষ্ক মৌসুম, এটা হচ্ছে এল নিনো বছর আমরা বলে থাকি। আর এর বাইরেও অনেকগুলো কারণ রয়েছে। এটার প্রধান কারণ হচ্ছে নগরায়ন। আমরা যদি খেয়াল করি যে দেশের যে বড় বড় শহরগুলো রয়েছে সেই বড় বড় শহরগুলোতে কিন্তু নগরায়নের ঘটনা ঘটেছে। আর এছাড়া এই যে নগরায়নের প্রভাবে যে সেখানে অতিরিক্ত লোক সংখ্যা বসবাস করতে গেলে সেখানে তার যানবাহনের সংখ্যা কিন্তু বেড়ে যায়। যানবাহনের সংখ্যা যখন বেড়ে যায় তখন কিন্তু কার্বন ডাই অক্সাইড নির্গমনের পরিমাণও বেড়ে যায়। আর এর বাইরে আছে আমরা হচ্ছে নিজেদের আরাম আয়েশের জন্য কিন্তু আমরা এসির ব্যবহার অনেকাংশে বেড়ে গিয়েছে। কিন্তু নগরায়নের কথা বলছেন, এসির ব্যবহারের কথা বলছেন, যানবাহন, এগুলো তো আসলে হবেই। এগুলোকে তো আসলে বাদ দেওয়া যাবে না, এড়ানো যাবে না। সেক্ষেত্রে আসলে কোনো পরামর্শ আছে কিনা? আসলে এই বিষয়গুলো, এপ্রিল মাস কিন্তু বাংলাদেশের উষ্ণতম মাস। আমাদের হিসেবে এই বিষয়টাকে মাথায় রেখে জনজীবনের যে পরিকল্পনাগুলো আছে সেই পরিকল্পনাগুলোকে কাজে লাগাতে হবে। আমরা অনেক সময় যেমন হচ্ছে মাঠে যারা কাজ করে অনেকে সকাল 8টা থেকে শুরু করে তারপরে কাজ শুরু করে, সেই ক্ষেত্রে কিন্তু আমাদের ওয়ার্কিং আওয়ারটা আমরা এগিয়ে নিয়ে আসতে পারি। আমরা যদি 6টা থেকে কাজ শুরু করি, সকাল 11টা পর্যন্ত কাজ করলে আমাদের কিন্তু তীব্র তাপের মধ্যে আর পড়তে হয় না। পরবর্তীতে আবার আমরা যদি 5টার পরে যদি কাজ শুরু করি তাহলে কিন্তু আমাদের সারাদিনের ওয়ার্কিং যে আওয়ার সেটি 8 ঘন্টা হয়েই যায়। আর এছাড়া যে অতিরিক্ত তাপ এড়িয়ে চলতে হবে, এই সময়ে এড়িয়ে চললে জনজীবনের যে স্বাস্থ্য সেই স্বাস্থ্য ঝুঁকি অনেকাংশে হ্রাস পেতে পারে। সেটা নিশ্চয়ই আপনার সাথে একমত। আরেকটি বিষয় জানতে চাচ্ছিলাম যে যেহেতু এখনো বাংলাদেশের কোনো কোনো অঞ্চলে যে উষ্ণ আবহাওয়া বইছে, এর সাথে কিছু আপনি যেটা বলছেন যে এর সাথে মানিয়ে নিতে হলে কাজের সময়টাকে আসলে পরিবর্তন করা যেতে পারে, তাই তো? কিন্তু সেক্ষেত্রে আসলে একই অঞ্চলের যদি কখনো কখনো তো উষ্ণ থাকে, আবার একই দেশে অন্য অঞ্চলে কখনো ঠান্ডা থাকে, সেক্ষেত্রে একটু সংকট হবে কিনা? জি, আসলে দেখুন এই বিষয়টা কিন্তু রেশনালাইজ করা যেতে পারে। এখন বাংলাদেশের পশ্চিমাঞ্চলের যে বিভাগগুলো রয়েছে সেগুলোর তাপমাত্রা একরকম,
আবার বাংলাদেশের পূর্বাঞ্চলের যে বিভাগগুলো রয়েছে, সিলেট এবং চট্টগ্রাম বিভাগ, সেই সময়ে কিন্তু এপ্রিল মাসের তাপমাত্রার ধরন ভিন্ন। সুতরাং যে এলাকার জন্য যা প্রযোজ্য হবে সেই এলাকার জন্য সেরকম কর্মপন্থা নির্ধারণ করাটাই উত্তম হবে। শেষ প্রশ্ন একদম সংক্ষেপে জানতে চাচ্ছিলাম যে হিট অ্যালার্ট আপনারা জারি করছেন, কতটা সচেতনতা তৈরি করতে পারছে? আজকেও আমি বলছিলাম যে 4 জনের মতো ব্যক্তি মৃত্যুবরণ করেছেন হিট আসলে আমরা যে হিট অ্যালার্টটি ইস্যু করেছি, এটি মূলত এপ্রিল মাসের 1 তারিখ থেকে এই হিট অ্যালার্টটি আমরা ইস্যু করেছি, পরবর্তীতে 3 তারিখে। এরপরে কিন্তু 13 তারিখ থেকে আমরা হিট অ্যালার্ট যখন ইস্যু করেছি, হিট অ্যালার্ট ইস্যু করার একটা প্রধান উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশের বিভিন্ন দপ্তর সমূহ রয়েছে, সেই দপ্তর সমূহ কিন্তু হিট অ্যালার্টের সাথে সঙ্গতি রেখে বাংলাদেশের বিভিন্ন সেক্টরাল যে জনগণ রয়েছে তাদের জন্য কিন্তু অ্যাডভাইজারি প্রকাশ করতে পারে। যেরকম শিক্ষা মন্ত্রণালয় তাদের স্কুলগামী ছাত্রছাত্রীদের জন্য একটা অ্যাডভাইজারি প্রকাশ করতে পারে, স্বাস্থ্য অধিদপ্তর দেশের জনগণের স্বাস্থ্যের কথা বিবেচনা করে কিন্তু সেই অনুযায়ী একটা অ্যাডভাইজারি প্রকাশ করতে পারে। আবার কৃষি সম্প্রসারণ অধিদপ্তর দেশের কৃষকদের কথা মাথায় রেখে কিন্তু সেরকম একটা অ্যাডভাইজারি চিন্তা ভাবনা করতে পারে। আমাকে শেষ করতে হচ্ছে জনাব এ.কে.এম. নাজমুল হক, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে মূল্যবান সময় দেওয়ার জন্য। এই টোর স্পিকে নিচ্ছে একটি বিরতি, আমাদের সাথে থাকবে। যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলোতে ইসরায়েল বিরোধী বিক্ষোভ আরও জোরদার হয়েছে। বিক্ষোভে অংশ নেওয়ার অভিযোগে এই পর্যন্ত 550 জনের বেশি শিক্ষার্থীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসব নিয়ে আলোচনা করতে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ডক্টর নিলয় রঞ্জন বিশ্বাস। ডক্টর বিশ্বাস, আপনাকে স্বাগত জানাচ্ছি, আশা করছি আপনি ভালো আছেন। বলছিলাম যে গাজা বিরোধী বিক্ষোভ বিশ্ববিদ্যালয়গুলোতে, যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলোতে ছড়িয়ে পড়েছে। আপনার কি মনে হয় এর পরে যুক্তরাষ্ট্রের নাগরিক সমাজও আরও সংঘবদ্ধ হয়ে এই বিষয়ে প্রতিবাদ করবে, এরকম সম্ভাবনা আপনি দেখেন? সেই সম্ভাবনা বেশ কিছুটা রয়েছে, এবং আমরা বিশেষ করে যেহেতু জানি যে 60-এর দশকে সিভিল রাইটস মুভমেন্ট এবং 70-এর দশকে ভিয়েতনাম ওয়ারের বিরুদ্ধে আমেরিকার বিশ্ববিদ্যালয়গুলো বেশ সজোরেই কিন্তু তাদের এই আবেদন জানিয়েছিল, এবং ভিয়েতনাম ওয়ারে আমেরিকার উইথড্রলের পেছনে সিভিল সোসাইটি এবং বিশেষ করে ছাত্রদের একটা বড় অবদান ছিল। এক্ষেত্রে ভবিষ্যতে এই আন্দোলন কোন পথে যাবে বা কিভাবে আগাবে সেটা তো ডেফিনেটলি দেখার বিষয়, এবং সেটা কতটুকু প্রভাব ফেলতে পারবে। কিন্তু আমেরিকার নীতির মধ্যে আমরা কিন্তু এটা দেখতে পাচ্ছি যে বেশ এক ধরনের প্রচেষ্টা রয়েছে চাপ প্রয়োগ করার ক্ষেত্রে ইসরায়েলের বিরুদ্ধে, যাতে করে আরো শক্তি ব্যবহার না করা। বিশেষ করে আমরা গতকাল একটা স্টেটমেন্ট দেখেছি, যেহেতু রাফাতে নতুন করে আক্রমণ চলছে এবং সেখানেও সিভিলিয়ান ক্যাজুয়ালিটিস হচ্ছে, তো তার বিরুদ্ধেও কিন্তু হোয়াইট হাউস থেকে এক ধরনের স্টেটমেন্ট দিয়েছে। কিছুটা বলা যেতে পারে যে এই প্রেশারটা কিন্তু বিশ্ববিদ্যালয়ে যে ধরনের আন্দোলন ছড়িয়ে পড়ছে তার একটা উত্তাপ থাকতে পারে। এবং আপনি নিজেই বলেছেন 500-এর উপরে ছাত্রকে ডিটেইন করা হয়েছে, প্রচুর ছাত্রকে সাসপেন্ড করা হয়েছে। এটা অকল্পনীয়। মানে প্রো প্যালেস্তিনিয়ান বা একটা জাস্ট কজের জন্য আন্দোলন করার ক্ষেত্রে বেশ কিছু ছাত্রছাত্রীকে তার ইউনিভার্সিটির পড়াশোনার অধিকার কেড়ে নেওয়া, এটা সত্যিকার অর্থে এই যুক্তরাষ্ট্রের মতো দেশের ক্ষেত্রে কিন্তু খুব মানে দুঃখজনক। এবং আমরা দেখেছি যে কলম্বিয়ার প্রেসিডেন্টকে কি করে এই কংগ্রেসে, বিশেষ করে রিপাবলিকান যারা কংগ্রেস পার্সন রয়েছে, তাদের প্রশ্নের সম্মুখীন হতে হয়েছে যে প্রো প্যালেস্তিনিয়ান প্যালেস্তিনের মানুষের জন্য যে অধিকার, সেই অধিকারের আন্দোলন অ্যান্টিসেমিটিজম না, এবং আরো অনেক বিচিত্র প্রশ্ন তাকে করা হয়েছে। এবং আমরা দেখেছি যে আরো আগে, বেশ কয়েক মাস আগে বলা হয় যে বেশ বড় দুটি বিশ্ববিদ্যালয়ের যারা মুখ্য কর্তা ব্যক্তি, তাদের যে অপসারণ হয়েছে তার পেছনেও এটাই দায়ী ছিল যে তারা এই প্যালেস্তিনিয়ানের পক্ষে ছাত্রদের যে আন্দোলন তাকে জায়গা করে দিয়েছে তাদের ইউনিভার্সিটির ক্যাম্পাসে। এবং আমরা তো বেশ হিউম্যান রাইটস ভায়োলেশন দেখছি এই মুহূর্তে আর কি, যে পরিমাণে ডিটেইন করা হচ্ছে, প্রফেসরদেরকে রাস্তায় ফেলে পুলিশের দ্বারা অত্যাচার করা হচ্ছে, এটা খুবই দুঃখজনক। সামনে নির্বাচন, সেই নির্বাচনে এই আন্দোলন বা নাগরিক সমাজের যে আবেদন খুব কাজে আসবে, কারণ যুক্তরাষ্ট্রের যে ইসরায়েলের যে নীতি, রিপাবলিকান দল বলেন বা ডেমোক্রেটিক দল বলেন, তারা কিন্তু মোটামুটি একই রকম। খুব প্রভাব ফেলতে পারে এই ধরনের আন্দোলন, নাগরিক সমাজের এই প্রতিবাদ। দুইটা ভিন্ন স্তর থেকে দেখার বিষয় রয়েছে। একটা তো অবশ্যই যে উচ্চতর রাজনীতি, যেখানে ডিফেন্স লবি, আর্মস লবি, ইসরায়েলি লবি, জুইশ লবি, আমরা এইসব কথা বলি, যাদের বড় প্রভাব রয়েছে যুক্তরাষ্ট্রের নীতি নির্ধারণে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে মানুষের যে পর্যায়ে, সেই লেভেলস থেকে যদি আমরা একটু দেখার চেষ্টা করি, তাহলে দেখবো যে এটা অবশ্যই বেশ বড় ধরনের একটা কি বলা হয়, যেটাকে আমরা ওপিনিয়ন কনস্ট্রাকশনের ক্ষেত্রে কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এবং যদিও আমরা জানি যে সামনে নির্বাচন এবং অভ্যন্তরীণ অনেকগুলো গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে, এখানে ডেমোক্রেটরা পুনরায় ক্ষমতায় আসবেন নাকি রিপাবলিকান ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসবেন, কিন্তু আমার মনে হয় আন্তর্জাতিক নীতির একটা প্রভাব থাকে। এবং সবচেয়ে বড় যে প্রভাবটা এখানে থাকবে সেটা হচ্ছে যে এই প্রো প্যালেস্তিনিয়ান যে মুভমেন্ট এখন তৈরি হয়েছে, সেটা ভবিষ্যতে নির্বাচনে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে।
আমি বলছিলাম যে যদিও যুক্তরাষ্ট্রের যে মূল নীতি ইসরায়েল নীতি সেটার খুব একটা বড় দুই দলের মধ্যে পার্থক্য দেখা যায় না, তারপরেও এই যে গাজার যে সংকট শুরু হলো, এখান থেকে কে বেশি লাভবান হবে, রিপাবলিকান নাকি ডেমোক্র্যাটরা? এটা একটা খুবই ট্রিকি কোয়েশ্চেন। একটা জিনিস দেখবেন, একটা আমার কাছে মনে হয় গুরুত্বপূর্ণ, যখন আন্তর্জাতিক বিষয়ে আমরা এই বিষয় সম্পর্কে এই বিষয়গুলো দেখার চেষ্টা করি, যে তখন হয়তো উপরের থেকে মনে হয় যে মূল নীতিতে পরিবর্তন আসবে না, সেটা হচ্ছে ইসরায়েলকে সুরক্ষা করার একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব আমেরিকা নিজের কাঁধে সবসময় নিয়ে এসছে, যেটা পশ্চিমের অন্যান্য শক্তিধর রাষ্ট্রগুলো চিন্তা করে থাকে, যেটার মধ্যে ইউকেও রয়েছে। কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে যে মানুষের মধ্যে এবং গুরুত্বপূর্ণ পর্যায়ে যারা মানবাধিকার নিয়ে কাজ করেন, যারা বিভিন্ন পর্যায়ে হিউম্যানিটেরিয়ান অ্যাকশনে কাজ করেন, আপনি যদি দেখেন আন্তর্জাতিক সম্প্রদায়ের মধ্যে একটা পরিবর্তন এসছে, সেটা হচ্ছে যে ইসরায়েলকে বা যারা যারা দ্বিতীয় বিশ্বযুদ্ধে ইহুদি নিধন হয়েছিল সেটাকে সমর্থন করা, আর বর্তমান সময়ে ইসরায়েলি সেনাবাহিনীর যে আক্রমণ সেটাকে সমর্থন করা এক বিষয় নয়। সুতরাং এই যে একটা পার্থক্য করার চেষ্টা আমরা বিভিন্ন পর্যায়ে কর্তা ব্যক্তিদের মধ্যে দেখি, যেটা হয়তো একেবারে আমেরিকার সর্বোচ্চ রাজনীতি তার প্রতিফলন হয় না, কিন্তু প্রচুর মানুষের মধ্যে এবং ইউনিভার্সিটি অ্যাডমিনিস্ট্রেশনের প্রফেসরদের মধ্যে, এবং আমি দেখছি যে যারা ত্রাণ দিতে যাচ্ছেন, আমরা দেখছিলাম যে ইউএন এর যে স্টেটমেন্ট, যারা দেখছেন যে তারা এখন বলার চেষ্টা করছেন যে তাহলে স্টারভেশনে মানুষকে না খাইয়ে রাখা কি এখন ইসরায়েলের একটি অস্ত্র হয়ে গেছে কিনা। এই যে পরিবর্তনগুলো ধারণায় আসছে, এবং সেই অনুসারে জাতিসংঘ বা আমি যদি যুক্তরাষ্ট্রের কথাও বলি, যে প্রচুর কংগ্রেস পার্সন, প্রচুর নীতি নির্ধারণী তারা কিন্তু প্রো প্যালেস্টিনিয়ান নিয়ে কথা বলছেন। হয়তো বা এখনো পর্যন্ত যে আমরা যেটাকে বলি যে জুয়েশ লবি বা ইসরায়েলি লবি বা ডিফেন্স লবি, সেটা অনেক স্ট্রং, এতে কোনো সন্দেহ নাই। কিন্তু একটা পরিবর্তন কিন্তু আমি বলবো যে একটা পর্যায়ে মানে এই যে পরিবর্তনের কথা আপনি বলছেন, যেটা হতে পারে, আমরা বলছিলাম যে নীতি নির্ধারকদের মধ্যে খুব একটা পরিবর্তন হয়তো দেখা যাবে না, ক্ষমতা যেই আসুক, ডেমোক্রেটিক পার্টি অথবা রিপাবলিকান, কিন্তু সাধারণ ভোটার, সাধারণ নাগরিকদের মধ্যে যদি পরিবর্তন আসে, সেই পরিবর্তনটা কি বোঝা যাবে নির্বাচনের সামনে, যেহেতু নির্বাচন, সেই নির্বাচনের অংশগ্রহণের মাধ্যমে কত শতাংশ মানুষ ভোট দিলেন, তার মাধ্যমে কি কিছু বিচার করা সম্ভব হবে কিনা? দেখুন, একটা বিষয় গুরুত্বপূর্ণ যে যুক্তরাষ্ট্রের নির্বাচনে সবসময় এবং খুব সাধারণভাবে যে কোনো গণতান্ত্রিক দেশের নির্বাচনে যেটা হয় যে অভ্যন্তরীণ যে বিষয়গুলো রয়েছে সেটা সবচেয়ে বেশি গুরুত্ব রাখে। সেক্ষেত্রে আন্তর্জাতিক বিষয়ের ক্ষেত্রে আমরা দেখি যে বিশেষত যে জায়গায়, মানে আমরা যদি বলি শহরের ভোটার, শিক্ষিত ভোটার, তরুণ ভোটার, সেই জায়গাগুলোতে যারা এই বিষয়গুলো খবর রাখেন, সেখানে একটা প্রভাব ফেলতে পারে। তো ওই বিবেচনায় আমার কাছে মনে হয় যে অভ্যন্তরীণ এত গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে, সেগুলোই ভোটার টার্ন আউট বলেন বা ভোটাররা কাকে ভোট দিয়ে পরবর্তী 4 বছরের জন্য রাষ্ট্রপতি নির্বাচন করবে, সেই ক্ষেত্রে আরো বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এর মধ্যে আমরা জানি যে অ্যাবরেশনের ইস্যু রয়েছে, অর্থনৈতিক বিষয় রয়েছে, অভিবাসনের বিষয় রয়েছে, সো ওই জায়গাগুলো আরো বেশি গুরুত্ব রাখবে। কিন্তু শহরের তরুণ শিক্ষিত ভোটারদের ক্ষেত্রে নিঃসন্দেহে আমেরিকার ভবিষ্যৎ যে অংশগ্রহণ বা তারা কিভাবে এখানে শান্তি আনয়নে কাজ করছে মধ্যপ্রাচ্যে, সেটাও একটা গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে কাজ করবে বলে আমি মনে করি। অসংখ্য ধন্যবাদ অধ্যাপক নিলয় রঞ্জন বিশ্বাস, আমাদেরকে আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য। শেষ করতে হচ্ছে, এই হিটর স্পিকে নিচ্ছে একটি বিরতি, আমাদের সাথেই থাকবে। 5 ম্যাচের টি20 সিরিজ খেলতে বাংলাদেশে এসেছে জিম্বাবুয়ে। ঢাকায় নেমে বিমানবন্দর থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা দিয়েছে সফরকারীরা। এদিকে সিরিজের প্রথম 3টি টি20-র জন্য 15 সদস্যের দল ঘোষণা করেছে বিসিবি। এসব নিয়ে আলোচনা করতে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন কোচ ও ক্রিকেট বিশ্লেষক নাজমুল আবেদিন ফাহিম। যারা ফাহিম, আপনাকে স্বাগত জানাচ্ছি। শুরু করতে চাই দল ঘোষণা নিয়েই। প্রথম 3টি ম্যাচের জন্য দল ঘোষণা করা হলো, বাদ পড়লেন সৌম্য, হাসান মাহমুদ। এর বাইরে বড় খবর হচ্ছে যে প্রথম 3 ম্যাচে খেলছেন সাকিব এবং মুস্তাফিজ। কিভাবে দেখছেন আপনি? না, এটা অনুমেয় ছিল যে সাকিব, অলরেডি আমরা অনেক আলাপ শুনেছি মিডিয়াতে যে প্রথম 2 বা 3টে ম্যাচে খেলছেন না, শেষের দিকে 2 বা 3টে ম্যাচ খেলবে, এবং সেটা দেখলাম এবার। আর মুস্তাফিজেরও একই ব্যাপার। মুস্তাফিজ 1 তারিখে আইপিএল এর শেষ ম্যাচ খেলে 2 তারিখে ফেরত আসবে। তারপরে ওকে হয়তো প্রথম 2-3টে ম্যাচে একটু রেস্ট দেওয়া হবে রিকভারির জন্য। এর বাইরেও ওই অন্য একটা দলের থেকে এখানে একটা দলে খেলতে আসবে। দুটো দলের মধ্যে কিন্তু অনেক পার্থক্য রয়েছে, 2 দলের খেলা ধরনের মধ্যে অনেক পার্থক্য রয়েছে, চিন্তার ভাবনার মধ্যে অনেক পার্থক্য রয়েছে। তো এই দলে এসে কিছুটা অ্যাডজাস্ট করার জন্য একটু সময় লাগবে, প্লাস একটু রিকভারিরও সময় লাগবে। সেই জন্য হয়তো 2-3টা ম্যাচে খেলছে না, প্লাস অন্যদেরকে সুযোগ দেওয়ারও ব্যাপার আছে এখানে। তো সবকিছু মিলিয়ে বোধহয় ওই 2জন অত্যন্ত গুরুত্বপূর্ণ 2জন খেলোয়াড়কে আমরা এই দলে দেখিনি, এবং শেষ 2টো ম্যাচে হয়তো ওদেরকে দেখবো, এবং শেষ 2টো ম্যাচে হয়তো আমরা আমাদের পূর্ণ শক্তির দলটাকে দেখতে পাবো। সামনে টি20 বিশ্বকাপ জুন মাসে হবে। এখন জিম্বাবুয়ের সাথে আমরা বলি বাইরের সিরিজ হচ্ছে,
এরপরে হয়তো প্রস্তুতি ম্যাচ খেলতে হবে, যুক্তরাষ্ট্রে বাংলাদেশ দল খেলতে পারবে। সেই অর্থে এই জিম্বাবুয়ের সাথে যে সিরিজ কতটা বাংলাদেশ কাজে লাগাতে পারবে? টু বি অনেস্ট, কাগজে কলমে জিম্বাবুয়ে প্রতিপক্ষ হিসেবে ততটা শক্ত নয়, এটা তো মানতেই হবে। অন দি আদার হ্যান্ড আমরাও কিন্তু টি-20 দল হিসেবে যে খুব ভালো একটা শক্তিশালী দল তা সেটাও সত্যি নয়। আমরা রিসেন্টলি যে টি-20 ট্রেন্ড দেখছি ওয়ার্ল্ড ওয়াইড, সেখানে আমরা কিছুটা পিছিয়ে আছি, কোনো সন্দেহ নেই। সো এই জিম্বাবুয়ে দলের সাথে বোধহয় আমাদেরকে অনেক ভালো খেলতে হবে। আমরা যদি বিশ্বকাপে একটু ভালো কিছু করার চিন্তা করি, অনেক ভালো খেলতে হবে ইন দ্য সেন্স যে আমাদেরকে জিততে হবে প্রথমত, এবং সেখানে যদি মার্জিন ভালো থাকে সেখানে হয়তো দল মানসিকভাবে একটু আস্থা পাবে। কারণ জিম্বাবুয়ে যে শক্তির দল, সেখানে যদি আমরা টায় ওদের সাথে জিতি সিরিজ বা ম্যাচ জিতি, সেটা হয়তো দলকে অতটা আস্থা দেবে না মানসিকভাবে। তারপরেও কিন্তু জিম্বাবুয়ে বলে যে আমরা ম্যাচ জিতেই যাবো, এটাও কিন্তু বলেও দেওয়া যায় না অবশ্য, যেহেতু ক্রিকেট খেলা হ্যাঁ ভালো খেলতে হবে অবশ্যই। তবে আমরা আশা করি যে জিম্বাবুয়ের সাথে একটা ভালো দূরত্ব রেখে আমরা জিততে পারবো। সেই ক্ষেত্রে আমাদের মনে হতে পারে যে সেক্ষেত্রে জিম্বাবুয়ে দল আসলে কতটা প্রস্তুতি নিয়ে এসছে বলে আপনি মনে করছেন? তারাও তো নিশ্চয়ই জিততেই চাইবে বিশ্বকাপের আগে, তাদের জন্য একটা বড় সিরিজ, কিভাবে দেখছেন? না অবশ্যই তাদের তো প্রমাণ করার অনেক কিছু আছে, জিম্বাবুয়ে প্রমাণ করার অনেক কিছু আছে, এবং জিম্বাবুয়ে আমাদের এখানে অনেক এসছে, অনেকবার এখানে এসেছে। ওরা জানে আমরা কি ধরনের ক্রিকেট খেলি, আমাদের কন্ডিশনগুলি কেমন হয়, প্রতিপক্ষ হিসেবে আমরা কেমন, সেই অ্যাডভান্টেজটা ওদের আছে। কিন্তু এই ধরনের উইকেটে ওদের অনেক খেলোয়াড় খেলে অভ্যস্ত, সো কিছুটা সুবিধা ওদেরও আছে। তবে যেহেতু আন্তর্জাতিক ক্রিকেটে তারা এখন আর বড় শক্তির দলের সাথে সেইভাবে খেলার সুযোগ পায় না, একটা সময় যখন পেত, তাই তাদের মানের দিক থেকে তারা কিছুটা পিছিয়ে গেছে। কিন্তু এতটাই পিছিয়ে যায়নি যে ওরা একেবারে সাধারণ একটা দল হিসেবে এখানে এসেছে, তা নয়। তাদের শক্তির জায়গা আছে, তারা যদি ভালো খেলতে পারে, তাদের পূর্ণ শক্তি দিয়ে খেলতে পারে, ডেফিনেটলি একটা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে বাংলাদেশের জন্য। একটু বিশ্বকাপ নিয়ে কথা বলতে চাই, যদিও অনেকটাই দূরে আছে এখনো বিশ্বকাপ, টি-20 বিশ্বকাপের কথা বলছিলাম। বাংলাদেশকে কোথায় দেখছেন আপনি? এখনো খুব যে ভালো একটা জায়গায় দেখতে পাচ্ছি তা নয়। বাংলাদেশের গ্রুপে প্রাথমিক পর্যায়ে বাংলাদেশের গ্রুপে আছে ভালো দল বলতে সাউথ আফ্রিকা আছে, শ্রীলঙ্কা আছে। বাংলাদেশ যদি ভালো খেলতে পারে সুযোগ আছে বাংলাদেশের টপ 8-এ যাবার। বাংলাদেশ যদি টপ 8-এ যেতে পারে আমি খুব খুশি হব, কারণ টপ 8-এ গেলে যোগ্যতা প্রমাণের সুযোগ পাবে, অনেক ভালো ভালো দলের বিরুদ্ধে ওখানে খেলতে পারবে। ওখানে আসলে সত্যি বাংলাদেশ দল কেমন দল হিসেবে এখন দাঁড়িয়ে আছে সেটা বোঝা যাবে। কিন্তু বাংলাদেশের জন্য চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে গ্রুপ পর্যায় থেকে টপ 8-এ যাবারটা। সেক্ষেত্রে বাংলাদেশের কোন ডিপার্টমেন্ট, বোলিং, ফিল্ডিং, ব্যাটিং আপনি উন্নতি দেখতে চান? আমাদের বোলিংটা আগের তুলনায় অনেকটা সমৃদ্ধ, আমি বলবো আগের তুলনায় বোলিংটা সমৃদ্ধ। ফিল্ডিংটা অন এন্ড অফ আমি বলবো, ফিল্ডিং এ আমাদের উন্নতি করার সুযোগ আছে। ব্যাটিং এ মিডল অর্ডারটা আগের তুলনায় আরো সক্ষম হয়েছে আমার মনে হয়। শুধু আমাদের খুব বড় ক্রিটিক্যাল এবং সমস্যার জায়গা হচ্ছে ওপেনিং এ। আমাদের ওপেনিং এর মধ্যে আমরা কনসিস্টেন্সি দেখিনি রিসেন্টলি, সেটা যে কোনো ফরম্যাটই বলুন না কেন। সো ওপেনার নিয়ে আমাদের সমস্যা আছে। মিডল অর্ডারে আমাদের যথেষ্ট পাওয়ার হয়েছে, এখন আমরা একটু টি-20 মতো করে খেলতে পারি, কিন্তু ওপেনিং এ আমাদের সমস্যা আছে। ব্যাটিং ডিপার্টমেন্টে বিগ হিটার কি দেখতে পাচ্ছেন? কারণ এখন যেসব ফ্র্যাঞ্চাইজি লিগ হচ্ছে সেখানে কিন্তু ব্যাটসম্যানদের গুরুত্ব দেওয়া হচ্ছে, এবং যারা বিগ হিটার তাদের কারণে কিন্তু বড় বড় ম্যাচে অনেক বড় বেশি রান হচ্ছে। অ্যাবসলিউটলি, এবং আমার ধরে নেওয়া যায় যে এই বিশ্বকাপে মোটামুটি 200 রান পার স্কোর হবে, ওই 170-160 এরকম হবে না, 200 রান হয়তো পার স্কোর হবে। সেক্ষেত্রে বড় স্ট্রোক খেলতেই হবে। আমাদের মিডল অর্ডারে আমরা কিছু ব্যাটার এখন পাচ্ছি, নতুন কিছু খেলোয়াড় এসছে যারা বড় শট খেলতে পারে, যেটা আগের তুলনায় আমাদের বলবো কিছুটা আমাদের সামনে এগিয়েছে আমরা। কিন্তু আবার বলবো যে টপে আমরা যদি ভালো করতে না পারি, ওপেনাররা যদি ভালো করতে না পারে, তাহলে মিডল অর্ডার শক্তিশালী হলো খুব বেশি কার্যকরী হওয়ার সুযোগ থাকে না তাদের। সো টপে আমাদের ভালো করতে হবে, এবং আশা করবো যে সামনে যে সময়টুকু আছে, সামনে যে খেলাগুলো আছে, এর মধ্যে দিয়ে আমরা হয়তো একজন দুজনকে পেয়ে যাবো। তার উপর নিশ্চয়ই আমরা সেটাই আশা করবো। জনাব ফাহিম, আপনাকে অসংখ্য ধন্যবাদ, আমাদেরকে শেষ করতে হচ্ছে। এই ছিল এডিটর স্পিকে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর। বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। সাথে থাকার জন্য ধন্যবাদ।